এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশায়েক শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি সরগরম ভোটের মাঠ ও সাম্প্রতিক বাংলাদেশ। দুজন অতিথি স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে স্টুডিওতে আমরা পেয়েছি জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন আজকে সারাদিনই দেশের সংবাদ মাধ্যমগুলোতে এই সংবাদটি গুরুত্ব পেয়েছে। গতকাল থেকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ উত্তাল ছিল। সেটা হলো যে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশু সন্তানের জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও তার সেই আবেদন নাকচ করা হয়েছিল। এবং আজকে আইন ও সালিশ কেন্দ্র আসক তারা বলছেন যে প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও মুক্তি না দিয়ে কেবল কারা ফটকে দেখানো সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, তারা এমন একটি মন্তব্য করছেন। আমরা একটা সময় এনসিপির কাছ থেকে নয়া বন্দোবস্তের কথা শুনেছি, নতুন আশার কথা শুনেছি। বর্তমান বাস্তবতার প্রসঙ্গে আমি পরে আসতে চাই। যেই আশা নিয়ে এনসিপি যাত্রা শুরু হয়েছিল, সেই আশাকে মাথায় রেখে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। তাদের আবেদনটা নাকচ হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই। বরঞ্চ যশোর জেলা প্রশাসন বলেছেন যে তাদের কাছে কোনো আবেদন আসেনি। সম্ভবত এটা বাগেরহাটে আবেদন করার ব্যাপার ছিল, এখানে আবেদনটা প্রপারলি হয়নি, এরকম একটা কিছু আমি যতটুকু জানি। তারপরেও আবেদনটা সম্ভবত প্রপার আবেদন হয়নি, এরকম কিছু একটা, মানে আমি যতটুকু জানি আর কি। তারপরও আবেদন হোক বা না হোক, এই খবরটা যদি প্রশাসনের কাছে যায়, প্রশাসনের এই ব্যাপারে সহোদ্যোগী হয়ে এই ব্যাপারটা তারা প্যারোলের ব্যবস্থা করতে পারতেন। যে যেমন কারাফটকে যে দেখার ব্যাপারটা, এটা কিন্তু সহোদ্যোগী হয়ে করে, এটা কিন্তু কোনো আবেদনের প্রেক্ষিতে কিংবা আইনি কোনো প্রক্রিয়া হয় না, পারিবারিকভাবে তারা নিজেরা মৌখিকভাবে কথা বলে মানবিক বিবেচনা এটা দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে সহোদ্যোগও করার সুযোগ আছে, এটা মানবিক একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আমাদের যে জিনিসগুলো আলাদা করে দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং তাদের নিজেদের ছাত্রলীগ নামের মিলিশিয়া বাহিনী ব্যবহার করে বাংলাদেশে প্রচুর অপকর্ম করা হয়েছে, প্রচুর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, গুম খুন এগুলোও আছে। এখন স্বভাবতই ছাত্রলীগের একজন নেতা, এবং এই নেতা কিন্তু অ্যারেস্ট হচ্ছেন সম্ভবত গত এপ্রিলে, 5 আগস্টের পরে যতগুলো অপকর্মের মধ্যে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল, যে ধরনের ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কিন্তু তার সম্পৃক্ততার অভিযোগ আছে এবং একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে ধরেন এর আগে, এটা ঠিক, এটা একটা ভালো দিক যে এইখানে আমি খুব যতটুকু আমার চোখে পড়েছে যে এইখানে আওয়ামী লীগের একদম খুবই বিরোধী, কিংবা আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার এইরকম মানুষরাও কিন্তু এর পক্ষে কথা বলেছে। এটা একটা খুব ভালো দিক বাংলাদেশের জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশকে ওই রকম জায়গায় যে আমরা নিতে চাই, যে একদম আমার শত্রুর পক্ষেও আমি দাঁড়াবো, শত্রুর মানবাধিকার কিংবা শত্রুর প্রাথমিক যে হিউম্যান রাইটস, স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলোর পক্ষে যে আমি দাঁড়াবো, সেটার জন্য যেরকম রাষ্ট্র ব্যবস্থা, যেরকম সমাজ, যেরকম পরিস্থিতির দরকার ছিল, সেইটার দিকে আগানোর পথে আমরা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছি কিন্তু আওয়ামী লীগের কাছ থেকেই। এইটা আওয়ামী লীগই প্রথমত নষ্ট করেছে। দ্বিতীয়ত, আপনি এখনও খেয়াল করেন যে আওয়ামী লীগের একটা বড় শেখ হাসিনা ফাঁসির আসামি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু শেখ হাসিনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। এর মধ্যে আপনার নিউজের শিরোনামে একটা আছে, আমি ওইটাতে আসবো। তো এর মধ্যে ধরেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একদম টপ লেভেলের যারা সন্ত্রাসী এবং যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, প্রত্যেককে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে, দিল্লি শেল্টারে তারা আছে, তারা ওইখানে অফিস করছে,
রাজনৈতিক কর্মকাণ্ড করছে। ঠিক আছে, মানে সেটা দিয়ে কি আমি এই ঘটনাকে মানে জাস্টিফাই করতে পারি? না, আমি জাস্টিফাই করছি না। তাহলে আমি একটা সভ্য সমাজের যদি কথা বলি, যেই স্বপ্নের কথা আপনি বলছেন বা যেই একটা সুস্থ রাষ্ট্র ব্যবস্থার কথা যখন আমি বলছি, সেখানে এমন একটি ঘটনা যে ঘটে গেল, বা তাহলে পরবর্তীতেও যে এমন ঘটনা ঘটবে না সেই আশাবাদ আপনি রাখতে পারেন কিনা? না, পরবর্তীতে এমন ঘটনা ঘটার তো এখনো সম্ভাবনা রয়ে গেছে। আমি যেটা বললাম যে প্রশাসন চাইলে সদ্যোগে এটা করতে পারতো, কিন্তু প্রশাসনের যে ব্যাপারটা হয়েছে যে এখনো তো প্রশাসনের যে কাঠামো, সে কাঠামো তো আগের কাঠামো, এই কাঠামো তো পরিবর্তন হয়নি। আমরা সংস্কারের কথা বলছি, পরিবর্তন তো অনেক পরের ব্যাপার, সংস্কারই করা হয়নি। আপনার এই যে পুরো রাষ্ট্র কাঠামো, এখানকার পুলিশ, মিলিটারি, আপনার ধরেন বিজিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, সব মিলে যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোর বিরুদ্ধে তো জুলাইতে যুদ্ধ হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে ছাত্র জনতা যুদ্ধ করেছে, যুদ্ধ করে একে পরাজিত করেছে। পরাজিত করে কাঠামোর নেতৃত্বে যারা ছিল তারা হয়তো বা সরে গেছে, কিন্তু মূল কাঠামোটা রয়ে গিয়েছে। তো এই কারণে ওই কাঠামো দেখতে পায় না যে একজন সবচেয়ে ভয়ঙ্কর খুনিও যদি মানে জেলখানায় আটক থাকে, তার পরিবারের কেউ যদি মারা যায়, তাকে প্যারোল দিতে হয়। এটা সহযোগে যে করা যায়, এই ভাবনাটাই নাই এই কাঠামো। আমি আপনার বক্তব্য মানে পরিষ্কার, মানে তারপরে প্রশ্ন থেকে যাই, গত 18 মাসেও এই কাঠামো একেবারে অক্ষত কিভাবে থেকে গেল সেই প্রশ্ন, সেই আলোচনাতে যাব। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি শুনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমার প্রশ্নটা ফরিদ সাহেবের কাছে, যে দেখতে তো বিভিন্ন রকম ঘটনা ঘটবে, এটা ঠিক আছে, কিন্তু এই যে বাগেরহাটের ছাত্রলীগের নেতার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, পরবর্তীতে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার যে বক্তব্য বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য, এইটা কি সঠিক হইলো কিনা, এই প্রশ্নটা আমার ফরিদ সাহেবের কাছে। অসংখ্য ধন্যবাদ। মানে উনি মূলত জানতে চেয়েছেন যে একটা ঘটনা ঘটে গেলে সেটাকে আমরা যেভাবে ট্যাকল দিচ্ছি সরকারের পক্ষ থেকে, সেটা আসলে কিভাবে করা যায়। নিশ্চয়ই আপনাদের বক্তব্যে পরবর্তীতে আসবে। আশরাফ আলী আকন, এই প্রসঙ্গে আপনার কোনো মতামত যদি থাকে সেটা আমি তাহলে প্রথমে একটু শুনে নিই সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, সহ-আলোচক, শ্রোতামণ্ডলী, সালাম ও শুভেচ্ছা। প্যারোলে মুক্তি দিয়ে জানা যায় শরিক হওয়া বা না দেওয়া, প্যারোলে মুক্তি পরপর ডান্ডা বেরি পড়াইয়া বাপমার মৃত্যুতে আমরা দেখেছি ইতি আমলে, যেটা কত অমানবিক। ডান্ডা বেরি পড়াইয়ে তারপরে আপনার জানা যায় শরিক হইতে হয়েছে আর কি। কাজে অমানবিক কর্মকাণ্ড, মানবতাবোধী কর্মকাণ্ড, এটা কিন্তু বাংলাদেশে নূতন না। এটা যে কবে নিরসন হবে, কারণ এই 13-10 নির্বাচন হচ্ছে, এর আগে তো 12 বার নির্বাচন হয়েছে। তো 12 বারের মধ্যে একটা মানবিক রাষ্ট্র বানিয়ে বললাম না আমরা, অমানবিক। যারাই ক্ষমতায় যায় কথার খুব ফুলঝুরি করতেছে, হ্যাঁ, মিথ্যা আশ্বাস দিচ্ছে। এগুলা এটা মিথ্যা আশ্বাস ইতিপূর্বেও শুনেছি। তারা ন্যায় ইনসাফপূর্ণ বাংলাদেশই করবে, মদিনার আদলে, রসুল সাল্লামের আদলে, এই ইনসাফ ভিত্তিক, তাও তো শুনি আমরা। তো এখন একদিকে বলে যে মদিনার আদলে তার রাষ্ট্র চালাবে, মানবিক করবে, আবার বলে যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আর এক দলে বলে ইনসাফ ভিত্তিক তার রাষ্ট্র চালাইবে, কিন্তু তারা শরিয়া বাস্তবায়ন করবে না। তো 12 বার যে ধারায় রাজনীতি করছে, এটা তো প্রচলিত আইনেই হয়েছে। এখন আগামীতে যে নূতন যদি কিছু হতে হয়, তো এটা মৌলিক পরিবর্তন দরকার। তো এই মৌলিক পরিবর্তন কেউ চাইতেছে না। তো আপনি গতানুগতিকভাবে যা আছে তাই দিয়ে যদি রাষ্ট্র চালান, তাই তো হবে। কাজে এই জন্যে এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একটা লাশ নিয়ে যাইতেছে, রসুল দাঁড়াই গেলেন, রসুল সাল্লাম দাঁড়াইলেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ইহুদির লাশ, এই লাশটা তো ইহুদির, মুসলমান না। রসুল বলেন, উনি মানুষ তো, লাশকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই দুনিয়ার সর্বকাল সর্বশ্রেষ্ঠ নবী, উনি দাঁড়াই গেলেন। যখন বললেন যে এটা মুসলমানের লাশ না, এটা ইহুদির লাশ, রসুল বললেন যে মানুষ তো, তা মানুষ হিসাবে মানবিক মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা, সেই চরিত্র আমাদের কখনোই সৃষ্টি হয় নাই। কাজে আমরা বিশ্বাস করি এই প্রচলিত আইন বহাল রেখে কোনো দিন রাষ্ট্র কোনো মানবিক রাষ্ট্র হতে পারবে না, মানুষ মানুষের সম্মান দেখাতে পারবে না, হ্যাঁ, এবং মানবতা বিরোধী বলেন, এই অপরাধগুলি বন্ধ হবে না। এই জন্য আমরা পরিষ্কার বলি যে মৌলিক সংস্কার হবে, মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই দেশটা কখনো মানবিক রাষ্ট্র হবে না, ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র হবে না। এইটার মধ্যে দরকার একমাত্র আল্লাহ প্রদত্ত
আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন আল্লাহ আল্লাহুল খালকল আমরু, যে সৃষ্টি করেছে বিশ্বব্রহ্মাণ্ড আমি, আর আইন চলবে আমার। কার? আল্লাহর। আপনি যখন একটা ঘড়ি কিনতে যান একটা ক্যাটালগ দেয়, একটা ফ্রিজ কিনতে যান ক্যাটালগ দেয়, একটা মোবাইল কিনতে একটা ক্যাটালগ দেয়। ক্যাটালগটা যদি আপনি ফলো না করেন, ওই আপনার জিনিসটা কিন্তু 5, 10, 20,000, 50,000 জিনিসটা ভালো সার্ভিস দেবে না। তো একটা দুনিয়াবি একটা সামান্য জিনিস 20-50 হাজার টাকার একটা জিনিস যদি ক্যাটালগ ফলো না করলে, সার্ভিস না দেয়, তাই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলে নাই, এই যদি ওনার আইন যদি আমরা ফলো না করি, কিন্তু শান্তি আসবে না কোনোদিন। ওনার আইনকে পরিষ্কার লিপিবদ্ধ আছে পবিত্র কোরআনের মধ্যে, আর এই আইনের ব্যাখ্যা দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর এই আইন বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছিল। তাহলে আমরা মনে করি যতদিন পর্যন্ত রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের আইন কানুন, এদেশে নেতার পরিবর্তন বড় জিনিস না। নেতা তো কত হয়েছে, কিন্তু পরিবর্তন দরকার হলো নীতির। এই নীতির পরিবর্তনের কথাই আমরা বলছি, এটা আদর্শিক। ঠিক এই প্রেক্ষাপটেই আমি আপনার কাছে জানতে চাই, ইসলামী আন্দোলন তাহলে রাষ্ট্র ক্ষমতাতে গেলে ইসলামী যেই শাসন ব্যবস্থা আছে এটা তো তার আলোকে ঠিক আছে শাসন ব্যবস্থা। তাহলে আপনারা যে এতদিন জুলাই সনদের পক্ষে সমর্থন চাইলেন, এখনো ভোটের মাঠে যে গণভোটে হ্যাঁ চাচ্ছেন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইসলামী আন্দোলন রাষ্ট্র ক্ষমতাতে আসলে ঠিক কোন পদ্ধতিতে জুলাই সনদ কি ফেলে দিবে? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, ওনারা বলছেন না, তারেক জিয়া সাহেব তো বলছেন রাসূলের আদর্শে আমি ইনসাফ পড়নাস করতে ইনকালাবে বড় লিড নিউজ আছে তার নামে 1 পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আর যখন মিলাদুন নবী আসে, সিরাতুন নবী, তখন কিন্তু সবাই রাসূলের গুণগান গায়। এই আদর্শে, ওনার আদর্শের মধ্যে জীবনের এই উন্নতি অবনতি। আর সবচেয়ে হলো যে এই জাতিটাকে মানুষ বানানোর জন্য এই 12বার নির্বাচনে কিন্তু এই জাতিটাকে মানুষ বানাইতে পারে নাই। ওই একটা কবিতার সুরে আমরা বলতে হয় 16 কোটি এই বাঙালি রেখেছো, মানুষকে রেখেছো, বাঙালিকে মানুষ করনি। এই বাঙালিকে মানুষ করতে হলে ইসলাম লাগবে, ইসলাম ছাড়া এই বাঙালি মানুষ হবে না। এখন ইসলামেরও তো অবশ্য মানে গতদিন আমি দেখছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি ফুলবাড়িতে বলছেন যে ইসলামী নামে অনেক দল আছে, কিন্তু তাদের সাইনবোর্ডে ইসলাম থাকলেও ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের স্লোগান দিচ্ছে না। সেই ব্যাখ্যা মানে কোন ইসলামকে যে আমরা এখন মানে এই আগামী ভোটে গ্রহণ করব, আমি সেই ব্যাখ্যা আপনার কাছে নেব। আমি আসবো, আমি আবার আপনার কাছে ফরিদুল হক আপনার কাছে আসতে চাই ঠিক আরও একটা মন্তব্য প্রসঙ্গে। জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর 3 আসনে প্রার্থী GM কাদের তিনি বলছেন যে জামায়াত ইসলামী এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে, বর্তমান সরকার জামাত ও এনসিপির সঙ্গে মিলে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ করছে, এতে করে নির্বাচনের নিরপেক্ষ যে রূপ থাকার কথা সে নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে। গত 3 দিন হলো মোটামুটি নির্বাচনী প্রচারণা চলছে। আসলে কি আপনারা সকলে মিলে নিরপেক্ষ রূপ সৃষ্টি বাধা দানকারী হিসেবে আবির্ভূত হয়েছেন? প্রথমত হচ্ছে যে ওনার কথার রেসপন্স করা, এটা আসলে খুব যে মানে আমাদের জন্য একটু বিরক্তিকর। উনি বিরক্তিকর এবং খুব অপমানজনক, অবমাননাকর। উনি ফ্যাসিস্টের দোসর। পুরো ফ্যাসিবাদকে যারা প্রথমত এবং প্রধানত বৈধতা দিয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং GM কাদের নিজে। GM কাদের নিজে 24-এর নির্বাচনের আগে দিল্লি থেকে ফিরে এয়ারপোর্টে বলেছে যে দিল্লির সাথে আমার কী আলোচনা হয়েছে এটা আমি বলতে পারবো না। এবং উনি পরিষ্কারভাবে ওনার দলকে এবং নিজেকে উনি ইন্ডিয়ার এজেন্ট হিসেবে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে। ওনার কথার রেসপন্স দেয়, ওনাকে আমি আসলে বাংলাদেশের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো অন্যকে এবং ওনার দলকে কোনো মনে করি না, কম্পোনেন্টই মনে করি না। এরপরও তথাকথিত যে নিরপেক্ষতার কথা বলা হয়, এই সরকার তো মোটেই নিরপেক্ষ নয়। এই সরকার হচ্ছে সংস্কারের পক্ষে, এই সরকার গণঅভ্যুত্থানের পক্ষে। নিরপেক্ষতার যে আইডিয়া দেওয়া হয় সেটা এই সরকারের জন্য প্রযোজ্য নয়। সে তো নির্বাচন করার জন্য আসে নাই, তো সে তো নির্বাচন করে সরকার। ভোট একটা অনুষ্ঠিত করতে গেলে একটা লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে কি তাহলে সরকার একই সাথে যে সকল দল মানে আপনার সংস্কারের পক্ষে তাদের পক্ষ হয়ে মাঠে নামতে পারে? না, উনি খুব পরিষ্কার। না, সংস্কারের আলাপটা আমি পরে আছি। উনি যে নিরপেক্ষতার কথা বলছেন না, যে ধরেন জামায়াতকে কিংবা এনসিপিকে সাপোর্ট দিচ্ছে কিংবা এনসিপির পক্ষের সরকার, আপনি জনাব তারেক রহমানের মানে উনি যেদিন আসলেন দেশে, এরপর থেকে ওনার পুরো নিরাপত্তা বলে ওটা দেখেন, তাহলে তো আপনি পক্ষ এবং বিপক্ষ বুঝে যাবেন। পক্ষ এবং নিরপেক্ষতা বোঝার জন্য তো অন্য কিছু দরকার নেই। উনি কোন স্ট্যাটাসে এই প্রোটোকল পাচ্ছেন? ওনার তো ধরেন উনি কোনো সাবেক প্রধানমন্ত্রীও নন,
উনি এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, ওনার স্ট্যাটাস কি? ইভেন ইয়েও ছিলেন না, জামাতের আমিরও ছিলেন না, কিন্তু এনসিপির আহ্বায়ক তো অন্তত উনি সাবেক মন্ত্রী, মানে মন্ত্রী পদমর্যাদার স্ট্যাটাস উনি ছিলেন। উনি কি ওই প্রোটোকল উনি পাচ্ছেন? তাহলে ব্যাপারটা তো আপনি পক্ষ বিপক্ষ এইভাবে দেখা যায়। এটা আসলে উনি যেটা বলছেন, আমি কিন্তু ওনাকে কি স্ট্যাটাসে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আমি বলছি যে উনি যে কথাটা বললেন, উনি আসলে এটা বলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কাছ থেকে কিছুটা আনুকূল্য পেতে চায়। এটা 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে উনি ভেতরে ভেতরে উনি একটা স্যাবোটাজ করতে চায়। কি স্যাবোটাজ? আমি যেটা বুঝি, বিএনপির লোকদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যে উনি বিএনপিকে অ্যাটাক করছে না, জামাত এবং এনসিপিকে যেহেতু অ্যাটাক করছে, তাহলে মানুষ ধরে নেবে যে সহজে ওনার বোধহয় তাহলে বিএনপির সাথে একটা আতাত হয়েছে। তাহলে এবং এইটা দিয়ে খুব সহজ ক্যালকুলেশন করে ফেলা সম্ভব, ও বিএনপির তাহলে বোধহয় দিল্লির সাথে একটা আতাত হয়েছে। বিএনপির এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া দরকার যে জাতীয় পার্টি প্রশ্নে তাদের অবস্থান কি। মানে আমি বাংলাদেশের সবাইকেই, মানে আপনি রাজনীতি দিল্লির যারা সাথে করেন, আতাতের কথা বলছিলেন, তো আমি কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তিনি একটি প্রশ্নের উত্তরে বলছেন যে বাংলাদেশের জামায়াত ইসলামীর সঙ্গেও তাদের কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা চলছে। এটা সম্পর্কে কি এনসিপি ওয়াকিবহাল? সেটা জেনেও এনসিপিও কি এই আলাপ আলোচনার একটা অংশ? সবার সাথে সবার কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে জিএম কাদের যখন আলাপ আলোচনা করে জিএম কাদের প্রকাশ্য করেছেন, জিএম কাদের প্রকাশ্য এসে বলেছেন উনি কি আলাপ হয়েছে উনি বলতে পারবেন না। নাম্বার 1, 2014 নির্বাচনের সময় আপনি মনে রাখেন 2014-তে তখনকার পররাষ্ট্রমন্ত্রী এসে ভারতের এখন কি আলাপ চলছে এনসিপি জানে? আমি সেই জানার কথা বলছি না, রেগুলার রুটিন আলাপ এটা চলছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন আলাপটাকে প্রকাশ করবেন না এবং আবার বলবেন যে এটা বলা যাবে না, ঠিক আছে, এটার মধ্য দিয়ে জাতীয় পার্টিকে অন্য কারোর সাথে তুলনা করা, এটা যে কোনো দলের জন্য যে কোনো দলের জন্য অপমান, মানে যে কোনো দলের জন্য বলা যাবে না। না না না, জাতীয় পার্টি রয়টার্স যখন এই খবর বের হলো যে ভারতের ডিপ্লোম্যাটদের সাথে জামাত ইসলামীর আলাপ আলোচনা চলছে, তখন তিনি বলেছিলেন যে ডিপ্লোম্যাটরা অনুরোধ করাতে তারা এখন পর্যন্ত এই আলাপ আলোচনার কথা বলেনি। এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন করব, এটা নিয়ে আমি আলাদা উত্তর দিব, এটা নিয়ে আমি সমালোচনা করি, সেটা সমস্যা না। কিন্তু ঘটনা হচ্ছে যে জাতীয় পার্টিকে যখন আপনি আরেকটা দলের সাথে এক করে ফেলেন, একই তুলনা করেন, তখন ওই দলটাকে ছোট করা হয়, যে দলই হোক সেটা। কেন? জাতীয় পার্টি প্রকাশ্যভাবে পুরো ফ্যাসিবাদী সময়ে ফ্যাসিবাদীর যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধের দোষর হচ্ছে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টির সাথে এই আলোচনা হবে। হ্যাঁ, আপনি বিএনপি এবং জামাতকে তুলনা করে বলেন, তারা প্রত্যেকেই বিভিন্ন চ্যানেলে কূটনীতিকদের সাথে আলাপ করতেছে, জামাতের বিরুদ্ধে রয়টার্সে ওয়াশিংটন পোস্টে আলাপ এসছে, জামাতও আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করতেছে। এই সম্পর্ক কি তারা শান্তি কি বলে যে গাজাতে শান্তি বাহিনীতে পাঠানোর কোনো আলাপ করেছে কিনা, এটা জামাত এসে পরিষ্কার বলা উচিত। এখন একটা নির্বাচনী জোটে আছে জামাতের সাথে, মানে তার সকল অপকর্মের দায়িত্ব আমরা নিচ্ছি না। আপনারা এই ক্লারিফিকেশন দিয়েছেন, যদি কেউ অপকর্ম করে জামাতের কাছে এই ক্লারিফিকেশন এনসিপি চাই। আমরা অবশ্যই, আমি বলছি, এবং অবশ্যই আমরা এই ক্লারিফিকেশন চাইবো। তো এটা মাত্র এসেছে, সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে আছে, এই ক্লারিফিকেশন অবশ্যই চাইবো। যদি জোটে থেকে কেউ বাংলাদেশ বিরোধী, এই আধিপত্যবাদ মানে তো শুধু দিল্লির আধিপত্যবাদ না, যে কোনো সাম্রাজ্যবাদী তৎপরতা যারা করে, আমেরিকা কি করছে সারা পৃথিবীতে এটা সবাই জানে, এদের সাথে কোনো ধরনের আতাত করে কেউ যদি কিছু করতে চায়, সেটা যেই হোক, তার বিরুদ্ধে আমার দল ইভেন যদি করে, আমি ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে দাঁড়াবো। তো একেবারে পরিষ্কার। আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি বিনয়ের সাথে আমি নাগরিক পার্টির ওই ভাইকে আমার একটা জিজ্ঞাসা, আমার সেটা হলো যে আমি ওনার তো বয়স কত জানি না, আমি এটা সাবেক জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই দেশকে অনেক কিছু দিয়ে গেছে, অনেক উন্নয়নমূলক কাজ করে গেছে। সে হয়তো তার ভুল ত্রুটি তার দলে থাকতে পারে, কিন্তু তাকে এই একটা দলকে আর একটা দলের লোক এভাবে মানে কাটা সেরা করাটা। আশরাফ আলী আকন, আপনার কাছে আসতে চাই। শুক্রবার ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভাতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলছেন যে যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হলো হাত পাখা। ইসলামী আন্দোলনের কোন বিশ্বস্ত বন্ধুর কথা তিনি বলছেন? আসলে এটা তো সহজ কথা। বিশ্বস্ত বন্ধুর সাথে যারা প্রতারণা করে, কারা করে? আমরা মানে ইসলামী আন্দোলন কোন বিশ্বস্ত বন্ধু দ্বারা প্রতারিত হলো সেটাই বলতেছি আর কি। ইসলামী আন্দোলন এই দেশ একটা গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে
পীর সাহেব একটা ফর্মুলা দিলেন যে ওয়ান বক্স পলিসি, আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেব, কারণ এই 54 বছরের মধ্যে মানুষ সত্যিকারের মানুষের কোনো মুক্তি আসে নাই, দেশের সঠিক কোনো উন্নয়ন হয় নাই, দুর্নীতি সন্ত্রাসমুক্তের দেশ হয় নাই। তো এইবার আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, ইসলামকে, মানে ইসলামে আমরা বিশ্বাস করি এবং এটা বাস্তবতা যে ইসলামই একমাত্র মানুষের মুক্তির সনদ। দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই জন্যে নিয়ে আমরা প্রথম 5 দল, ইসলামী দল 5 দল, এরপরে যোগ হইলেন জামাত ইসলামী 6 দল। তো জামাত ইসলামীকে আনার কারণে এই যে ওয়ান বক্স পলিসিটা, এটার উদ্যোক্তার উপকার পীর সাহেব চরমনায়, তো জামাতকে নিয়ে আসা হইল। কিন্তু জামাতের কিছু কর্মকাণ্ড এটা দিন দিন আমাদেরকে একটু ভাবনায় ফেলে দিল। প্রথমে তাদের কিছু কথাবার্তা, কথা কয়েকটা আছে, যেমন সে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন ডাক্তার শফিক সাহেব ওই ইসে গেলেন, গুলশানে গেলেন, একজিয়ার সাথে শফিকের সাথে দেখা করলেন, তখন উনি বললেন যে খালেদা জিয়া সাহেব যে ঐক্যের পাটাতন তৈরি করে গেলেন, এটির উপর দাঁড়িয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। যারা হলো আমাদের প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে উনি জাতীয় সরকার গঠন করবেন, এটা তো আমাদের কোনো এই ফোরামে আলোচনা হয় নাই, উনি বলে আসলেন। তো ঐক্যের পাটাতন তৈরি করে তো ওনাদেরকে তারাই দিল বিএনপি নির্লজ্জভাবে, দেখছো না, ওই যে 20 দলীয় জোট ছিল, এটা থেকে ওনাকে তারাই দিল না। এটা ঐক্যের পাটাতন কেমন রচনা করলেন? জামাত আপনাদেরকে তাড়িয়ে দিল কেন, নাকি আপনারা চলে আসলেন? না, তারা আমার আর কিছু নাই এখানে। আমি একটা কথা শেষ করে দিই, বিভেদের শেষ কুঠারিঘাত কোন ঘটনা? আমি আর বলতে চাই, জামাত যখন আওয়ামী লীগের সাথে যুগপৎ করে বিএনপিকে হারাইলো ক্ষমতা থেকে, তখন কিন্তু ম্যাডাম খালেদা জিয়া একটা কথা বলছিল, জামাত একটা মুনাফিকের দল, বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল, এরা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, এরা বোঝে নিজের স্বার্থ। এই কথা কিন্তু ম্যাডাম বলছে। আবার সেইখানে দাঁড়াইয়া সে বলছে একটা পাটাতন তৈরি করে গেছে, ঐক্যের পাটাতন, আর এতগুলো লোক ফাঁসি দিল, তাদের একটাও তো বিবৃতি তারা দিল না, বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। একমাত্র সাইদি সাহেবের সাথে শেষ জীবনে শেষ সময় সে একটু হালকা পাতলা দিচ্ছে, এর আগে যত কেউ ধরে নেই, অথচ এরাই নিয়ে কিন্তু সরকার গঠন করলো। আবার আপনাদের অনেক নেতা অতীতে এমন কথা বলেছেন, জামাত যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে, তারপরে সে বন্ধুত্ব তৈরি হলো, এখন সে বন্ধুত্ব থেকে এটা হলো, আমরা চাইছিলাম ইসলাম দেশ মানবতার স্বার্থে একটা বৃহত্তর একটা অবস্থা, একটা ওয়ান বক্স পলিসি, এরকম একটা কার্যক্রম হাতে নেওয়া। আমরা মনে করছিলাম যে তাদের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটছে, এত ফাঁসি, এত জেল জুলুম ঘটছে, কিন্তু আমরা পর্যায়ে দেখলাম যে কথাবার্তা কিছু অসংলগ্ন কথাবার্তা, যেটা আমাদের যেটা এই যে একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিক একটা প্ল্যাটফর্ম করছে, এটার সাথে সাংঘর্ষিক। এরপরে উনি কি বললেন, যে একজন খ্রিস্টান নারীর সাথে দেখা করার, প্রতিনিধির সাথে দেখা করার পর উনি বললেন যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলছেন না, শরিয়া আইন না, প্রচলিত আইনই আমি রাষ্ট্র চালাবো। তা প্রচলিত আইনই যদি রাষ্ট্র চালায়, তাহলে রাষ্ট্রের পরিবর্তন আর কী হইল? এই যে 54 বছরের মধ্যে কিছু হয় না, আবার কী হবে? কাজে এই দিক থেকে কিন্তু ওনার এই কথাটাও কিন্তু আমাদের সাথে খুব আঘাত লাগছে, যে এই কথাটা উনি এখন বলে কেন? আর ইসলামী দল মানে তো ইসলাম কায়েমের জন্য, ওনাকে যেমন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন। তাহলে মানে ভোটের আসন নিয়ে সমঝোতার, সেই যদি সমঝোতাটা হয়ে যেত না, সমঝোতা হয়ে গেল, এই কথাগুলো প্রতিবাদ করতাম আমরা, বোল্ডলি প্রতিবাদ করতাম। এরপরে যে আসন, যে ব্যাপারটা, আসনের ব্যাপারটা হলো যেটা, যে এখানে তো সবাই সমঝোতা, এখানে কেউ কোনো জোট না, যে আপনি বিএনপি তো একটা দুটো সিট এভাবে ভাগ করে দেয়, এখানে কিন্তু জামাতকে এই পাওয়ার দেওয়া হয় নাই, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। এখানে কার কোথায় কি আছে এইটা নিয়ে আমরা ওখানে একসাথে আলাপ আলোচনা করে যে জিততে পারবে, যে ভালো অবস্থানে, তাকেই আমরা দেব। কিন্তু এইখানে তারা একটা মানে মরলিপনা, যেটাকে বলে মরলিপনা করছে তারা, এই মরলিপনাটা আমাদেরকে ভালো লাগে নাই। তা আমরা চিন্তা করলাম যে এই একটা ঘটনা। তারপরে আপনার এটা একটা কথা বলছেন, ওই যে রয়টার্সের সাংবাদিক জিজ্ঞেসলো আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যে ভারতের প্রতিনিধি আপনার সাথে দেখা করছে, কী আলাপ আলোচনা হয়েছে? উনি বলছে এতদিন প্রকাশ করেন না কেন? উনি বলছে এটা গোপন রাখতে বলছিল তারা। মানে ছোটখাটো যে সকল বিভেদগুলো এক পাশে সরিয়ে যে ঐক্যের সপ্তাহ তারা দেখেছিলেন, শেষ পর্যন্ত দেখলেন যে আসলে সিট ভাগাভাগি এটা অত বড় কিছু না, সিট ভাগাভাগি ওইটা কোনো কারণ হলো, আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলাম দেশ মানবতার স্বার্থে আমাকে রাজনীতি। আসন 2টা 5টা একটা, কিন্তু দেখলাম মূল জায়গায় মূল নীতিতেই সমস্যা গলদ।
এবং কি করলো আমেরিকা আমাদের সাথে যে আকীদাগত পার্থক্য আছে ইসলামী আন্দোলন বা আপনারা তো অনেক আগে থেকেই জানতেন সেই পার্থক্য না, তারপরেও তো আমরা চিন্তা করলাম যে ওটা আকীদার জায়গায় থাকুক, দেশের স্বার্থে আমরা একটা কিছু ইসলামের স্বার্থে কিছু এখন করি। দেশের আচ্ছা, স্বার্থে এরপরে একটা কি হয়ে গেল। তাহের সাহেব কি করলে আমেরিকা এমবেসি যাই তাকে জিজ্ঞাসা করলো তোমরা মৌলবাদীদেরকে উগ্রবাদীদেরকে সাথে না কেন? ওটা আমরা আস্তে আস্তে গুছে করে আনতেছি, হ্যাঁ ওটাকে আমরা নর্মাল করে আনতেছি, ওটা সমস্যা না, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন উনি আমেরিকার এম্বাসিতে যাইয়া আর একটা দলের মধ্যে আমরা কোনোদিন উগ্রবাদী ছিলাম তো না, আমরা কোনোদিন সন্দেহী ছিলাম তো না, একটা লোকের উপরে আমরা অত্যাচার করছি, আঘাত করছি, ইতিহাসেই তো নাই আমাদের। তা উনি যাই বলে আমেরিকা বললো যে সুরে উনি এটাকে তাল লাগাই দিল যে ওটা আমরা ঠিক করিয়ে আনতেছি। এই কথা বলার একটা দলের মধ্যে, আর আমেরিকার যাই, আমেরিকা কে আজকের গাজার অবস্থাটা কি আজকে দেখেন আমেরিকা কী করলো, আজকের ভেনেজুয়েলা থেকে একটা নির্বাচিত প্রেসিডেন্টকে কীভাবে অপহরণ করে নিল। আর এই আমেরিকা যে দালালি করে, ভারতের দালালি করে আগামীতে ক্ষমতায় যাবেন আর ক্ষমতার স্বপ্ন সুখ দেখবেন, এই সুখকর অবস্থায় দেশের জনগণ করতে দেবে না। কারণ এই দেশের জনগণ এদেরকে ধোঁকা দিয়া ক্ষমতায় যাওয়া যায় কোনো রকম, কিন্তু টিকেই রাখা যায় না। যারা ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকার সাম্রাজ্যবাদের যারা দাবেদারি করবে, দালালি করবে, ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। এদেশের জনগণ কখনো এই ক্ষমতায় প্রসঙ্গেই ফজলুল হক আপনার কাছে আসতে চাই, যেই প্রেক্ষাপটে এখন আশরাফ আলী আকুন বা তার দল ইসলামী আন্দোলনের কাছে জামায়াত ইসলামী মুনাফেক বা বিশ্বাসভঙ্গকারী, একই সাথে বিএনপি নেতাদের কাছ থেকেও আমরা অনেক সময় একই কথা শুনি। আপনারা তেমন একটা দলের সঙ্গে আপনাদের বিরুদ্ধেও যারা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল একটা সময়, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এমন একটি কথা এখনো বলা হয় যে এনসিপি জামাত একটা বিশ্বাসঘাতকতা করছে সাইন করিয়া। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? এখন এখানে 2-3 ভাবে দেখার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জামায়াতের ভূমিকা, সেটাকে ধরেন একভাবে দেখার ব্যাপার আছে। আর তাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক পরিক্রমা এবং ভূমিকা, ঐতিহাসিক রাজনৈতিক পরিক্রমায় জামাত ঐতিহাসিক যতগুলো ভুল করেছে কিংবা অন্যায় করেছে আমি যদি বলি, সেইগুলোর বৈধতা পুরনো রাজনৈতিক দলগুলোই দিয়েছে। তারাই আবার জামাতকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করেছে। জামাত পুনঃপ্রতিষ্ঠা প্রধানত 2বার হয়েছে 71-এর পরে যদি আমরা ধরি। সেটা হচ্ছে প্রথমত জিয়াউর রহমান সাহেব নিজেই করেছেন, তারা নিষিদ্ধ দল ছিল, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। দ্বিতীয়ত জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছে কিন্তু বিএনপি, রাষ্ট্র ক্ষমতার অংশীদার করেছে। ওই সময় এটার কতটুকু দরকার ছিল আমি ঠিক এখনও জানি না। এখন এই সমস্ত কিছু করে, হ্যাঁ ধরেন আমি আশরাফ ভাইয়ের কথাও যদি ধরেন মানে খুব বিনয়ের সাথে আমি বলি, ওনারাই তো জামাতকে নিয়ে জোট করলেন। এখন তাহলে কিংবা ওনাদের জোটে জামাতকে নিয়ে, ওনাদের জোটে জামাতকে, এখন এইটার দায় তো আমাদেরকে দিলে কিভাবে? বিএনপি যদি এখন ধরেন জামাতের দায় আমাকে, জামাত বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে জায়গা আছে এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। এখন এই বাস্তবতায় কে কতটুকু করেছে, কে কতটুকু এনেছে, এটা বাংলাদেশের মানুষ কম বেশি পরিষ্কার। এটা দায় আসলে আমাদেরকে দিলে আমরা এটা এই দায় নেওয়ার জন্য আমরা মানে এই দায় কোনোভাবে আমাদের না, সো এটা নিয়ে আমরা আলাপ করাটাই আমাদের জন্য মানে তাহলে তো এটাও কি বাস্তবতা, যখন রাজপথে তরুণরা স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, ঠিক এই স্লোগানের প্রেক্ষাপটে জামাত দিল্লিতে গোপনে কথা বলছে। আবার আপনি জানেন ওয়াশিংটন পোস্টে সাম্প্রতিক সময় একটা নিবন্ধন প্রকাশিত হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এক জনসভায় বলছিলেন যে আমেরিকার সাথে আতাতের কথা আশরাফ আলী আকুন তো তিনি বললেনই। এবং এমনটা বলা হয় যে ইসলামী আন্দোলনকে মৌলবাদী ইসলামী দল হিসেবে আমেরিকা মনে করে বিধায় এবং জামাতকে উদারপন্থী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, মূল ধারাতে রাখার জন্য মূলত এই সমঝোতাটা শেষ পর্যন্ত হলো না। সেই বাস্তবতাও কি তাহলে মেনেই আপনারা জামাতের সাথে এখন নির্বাচনী লড়াই নেমেছেন? এটার ব্যাপারটা তো ধরেন, এটার ব্যাপারটা আপনি কয়েকটা অ্যাঙ্গেল আছে। এটা একটা হচ্ছে যে পত্রিকাতে যে রিপোর্টগুলো এসছে এইগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতেছি, কথা বলতেছি। এইগুলো যদি আতাতের মতো কোনো বিষয় হয় অবশ্যই ধরেন আমরা এটার বিরোধিতা করব। যে কোনো ধরনের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের আমাদের একদম পরিষ্কার অবস্থান। এখানে কোনো মানে কোনোভাবেই গাজাতে বাংলাদেশের শান্তি বাহিনী যাবে এটা কোনোভাবে হইতে পারবে না। এটার পক্ষে কোনোভাবেই বাংলাদেশের মানুষ থাকবে না। এনসিপি থাকার তো প্রশ্নই আসে না। এনসিপির কোনো নেতা যদি থাকার চেষ্টাও করে সে বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যাবে, খুব সিম্পল। জামায়াত ইসলাম কিংবা বিএনপিও যদি চেষ্টা করে তারা বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ এরকম বহু কিছু করে বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে ইসলামী আন্দোলন আর জামাতের যে ব্যাপারটা, এটা তো আসলে ধরেন আমাদের জন্য মন্তব্য করা ডিফিকাল্ট,
এটা ঠিক আছে যে ধরেন ইসলামী আন্দোলন তারা একটা ইসলামিক দল, তারা শরিয়াত চাইতে পারে। এই চাওয়াটা কিন্তু আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে তাদের চাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বিরোধিতা নাই। উনি চাইতে পারে, কিন্তু আমি ওনাকে রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করে, মোকাবেলা করে, বিরোধিতা করে আমি এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমার জায়গাটা। কিন্তু জামাত ইসলামী নাম থাকার পরেও আমি যতটুকু বুঝি, জামাত কিন্তু শরিয়ার কথা কখনো ওইভাবে বলেনি। জামাত একটা পলিটিক্যাল ইসলাম চায়, সেটা একটা ডিফারেন্ট জিনিস। তারা আমাদের মতো ডেমোক্রেসি চায় কিনা সেই বিতর্ক আছে। কিন্তু এখন যেটা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জামাতের পলিটিক্যাল ইসলামকে রিইনফোর্স করতে চায়। আমি এটাই ব্যাখ্যা দিচ্ছি, আপনার প্রশ্নটা আগে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। জামাত জুলাই গণঅভ্যুত্থানের পরে কোথাও, মানে প্রথমত হচ্ছে যে জামাত কিন্তু গত 15 বছরে তেমন কোনো নতুন রাষ্ট্র প্রকল্প হাজির করেনি। খেয়াল করেন, বিএনপি অন্তত একটা 31 দফা হলেও দিয়েছে, সেটা একটা রাষ্ট্র প্রকল্প তাদের মতো করে। আমি এটাতে একমত হই, দ্বিমত হই। যুগপৎ আন্দোলনের সময় দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন, নতুন বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, এইটা এক দফার আকারে চলে এসেছে। ওইখান থেকে আমরা অনেক দূর অ্যাডভান্স হয়ে গিয়েছি। এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার কমিশনগুলো এবং ঐক্যমত কমিশনের যে ধারাবাহিক আলোচনা হয়েছে, সেখানে কোথাও কিন্তু জামাত পলিটিক্যাল ইসলামের রাষ্ট্রের কথা বলেননি। জামাতের রাষ্ট্র প্রকল্পই ছিল না, তারা কি বলবে? বরঞ্চ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা যেই ধরনের রাষ্ট্র প্রকল্প হাজির করেছে, বেশিরভাগ জায়গাতে জামাত একমত হয়েছে। তারা কিছু তাদের মতো করে এক্সট্রা কথা বলেছে, যেমন ইসলামী আন্দোলনের একটা অনেক পুরনো দাবি কিন্তু পিয়ার, লোয়ার হাউসে পিয়ার। জামাত ওইখানে নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করে তারা কিন্তু 8 দল মিলে দীর্ঘ সময় আন্দোলন করেছে এটা নিয়ে। হ্যাঁ, ওটাও কিন্তু পিয়ার যে চাচ্ছেন আপনি, পিয়ার চাওয়াটা কিন্তু একটা গণতান্ত্রিক চাওয়া। এখন আমি জানি না, মানে এখন ভাইরা কিভাবে এটাকে ম্যাচ করেন আমি ঠিক জানি না। আমি তো দেখি পিয়ার একটা গণতান্ত্রিক ফর্মুলা। এখন পিয়ার গণতান্ত্রিক ফর্মুলা হয়ে এটা কিভাবে শরিয়ার সাথে কানেক্টেড, আমি শরিয়া তো ভালো বুঝি না, এটা আমি জানি না। কিন্তু জামাত এবং আমি যে জায়গাটা, যে পয়েন্টটা আসছে, জামাত এনসিপি তাহলে কিসের আশায় গেল? সিটের আশায় তো না, এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে, একদম পরিষ্কার। মানে জামাতের সহযোগিতা ছাড়া এনসিপির পক্ষে এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, এইজন্য জামাতের ছাতার নিচে এনসিপি এখন দাঁড়িয়েছে। এটা ব্যাপারটা তা না। নির্বাচনী জামাতের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না, তা না। এটা ধরেন জামাতকে ছাড়া আমরা যদি একক ইলেকশনও করি, সেটাও ধরেন এই করা সম্ভব। আমি উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচন আসলেই জনসংযোগে প্রায় সব প্রার্থীদেরই পোশাকে আমরা একটা পরিবর্তন দেখি। বিশেষ করে টুপি পরা, তারপর নিকাব পরা, এই ধরনের মানে পাঞ্জাবি, ঘোমটা, এগুলো হয়ে ওঠে মূল অনুষঙ্গ। সবচেয়ে বেশি চোখে যেটা পড়েছে, এনসিপি যে সকল প্রার্থী আজকে এবার নির্বাচনে দৌড়াচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তুষার সারোয়ার বা সার্জিস আলম, প্রত্যেকের মাথাতেই টুপি উঠে পড়েছে। তারা কি হঠাৎ করে খুবই আল্লাভীরু হয়ে উঠলেন, নাকি 12 তারিখের পর এই টুপি আবার নেমে যাবে, নাকি এটা আপনাদের দলগত পলিসি? হ্যাঁ, দলগত পলিসি না, এটা আসলে নির্বাচনের স্থানীয় সমাজের ধরেন কি বলে যে চাপ যেটা হয়, যে আমরা সাধারণত ধরেন যারা আমরা ঢাকা কেন্দ্রিক থাকি, বিশেষত আমাদের তো এলাকাতে কম যাওয়া হয়। তো এলাকাতে গেলে তো ধরেন যেটা হয়, আমি যখন এমনিতে নর্মালি, এখন যদি কালকে যদি আমি এলাকায় যাই, কিংবা ধরেন আগামী শুক্রবারে যদি আমি এলাকায় যাই, আমি তো মসজিদে যাব। মসজিদে গেলে আমি অবশ্যই টুপি পরবো, তখন তো ক্যামেরা থাকবে না, এটা দেখা যাবে না। ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মসজিদ কেন্দ্রিক কিন্তু একটা নির্বাচনের একটা গণসংযোগের একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ওইখানে সমাজের প্রভাবশালী মানুষরা, সমাজকে যারা পরিচালনা করেন, এই মানুষরা ওইখানে থাকেন, তো সবাই স্বাভাবিকভাবে ওইখানে এক্সেস চায়। এখন আপনি যখন মসজিদে ঢুকলেন, নিশ্চয়ই আপনাকে টুপি পরতে হবে। মসজিদে না, এটা খুব গুরুত্বপূর্ণ, মসজিদ ভিত্তিক, কারণ আপনার সমাজটা মসজিদের মধ্যে আছে, আপনার তো সমাজের কাছে যেতে হবে ভোটের জন্য। এবং ওই মসজিদ থেকে যখন আপনি বেরোনোর পরে কিন্তু ওইখানটাতে একটা বড় সংযোগের সময় তৈরি হয়। মসজিদে বেরোয় নিশ্চয়ই আপনি টুপি খুলে ফেলতে পারবেন না, তখন আলটিমেটলি এটা ক্যামেরায় চলে আসে। তো এটাকে আসলে ঠিক নির্বাচনের ওই রকম ব্যবহার হিসেবে আমাদের দেখার ব্যাপার না, বরঞ্চ আমাদের ওই জায়গাটাতে ইন্ডিকেট করা দরকার। সেটা হচ্ছে যে আমরা যে ধরনের মানে কি বলে যে প্রতিশ্রুতি দিতে থাকি ধর্মকে ব্যবহার করে, কিংবা ধরেন মদিনা সনদ অনুযায়ী দেশ চালানোর প্রতিশ্রুতি টাইপের, মানে এই ক্ষেত্রে অন্তত ধর্মের ব্যবহার হচ্ছে না। এই জায়গা থেকে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বরঞ্চ পরিষ্কার, ওনারা বলছে ওনারা শরিয়া করবেন। মানে যারা নির্বাচন করছে এই ধরনের পোশাকে, তারা কেবল সামাজিকীকরণের ক্ষেত্রে যাচ্ছেন, আপনাকে ধর্মের ব্যবহার হচ্ছে না, সামাজিক ব্যাপার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফরিদুল হক আপনাকে। আশরাফ আলী, এখন সর্বশেষ আপনার কাছে আসতে চাই, সময় একেবারেই সংক্ষিপ্ত, নির্বাচনী প্রচারণা চলছে, কেমন নির্বাচন আসছে আসলে সামনে?
না, কেন আসবে, তো ওরা ওই যে বলে যে উঠন্ত উদ্ভিদ পত্তনে বোঝা যায়, আমরা তো ওরা দেখতেছি যে কেমনে কি হবে। ঋণ খেলাপিদেরকে উনি দিতেছে, নমিনেশন দিতে আছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকদেরকে উনি নমিনেশনে বৈধতা করতেছে। এই যে দুইটা ঘটনা, এটা মারাত্মক। তো 17,000 কোটি টাকার ঋণ। পূর্ব লক্ষণ কি বলছে 12 তারিখ কি হবে? না, 12 তারিখ নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে কিনা সন্দেহ আছে। কারণ এটা এক পেশে পদ্ধতি। এই যে সরকার এবং এই যে নির্বাচন কমিশন, তারা কখনোই আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা এটি নিয়ে জনমনে দারুণ শঙ্কা আছে। আমরাও মনে করি যে ইদানিংকাল ওনাদের যে আচরণ আমরা দেখেছি, সেই আচরণে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা। এর আগেও তো নির্বাচন 12 বার নির্বাচন হয়েছে না, আরেকবার নির্বাচন, কিন্তু এই নির্বাচন কিন্তু একটা শঙ্কা অন্তত আপনি থেকে যাচ্ছে তেমনটি বলছেন। অসংখ্য ধন্যবাদ আশরাফ আলী আকন আপনাকে, ধন্যবাদ ফরিদুল হক আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে এই পর্দায়, সঙ্গে থাকুন।